গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের নিশ্চয়তা পেলে ডেপুটি স্পিকার পদ নিতে চায় জামাত, এর আগে নয়। এটি ইফতার পার্টিতে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমরা এর আগে তাদের জামাতের এমন অবস্থান দেখেছি, জুলাই সনদে তারা স্বাক্ষর করবে না, কিন্তু আমরা পরে দেখেছি তারা স্বাক্ষর করেছে। জাতীয় সংসদ নির্বাচনের পর তারা শপথ নেবে না, যেহেতু বিএনপি সংস্কার পরিষদের শপথ নেয়নি। আবার দেখলাম যে তারা শপথ নিয়েছে। এবারে যে বিরোধী এই ডেপুটি স্পিকারের পদ, এটিও কি দিন শেষে 12 তারিখে আবার তারা নিয়ে নেবে বলে মনে করেন? দেখেন, প্রথম কথা হচ্ছে এর আগে যতগুলো নিয়েছে সিদ্ধান্ত নিয়েছে, যেমন জুলাই সনদে যদি জামাত ওই সময় যদি এটা না করতো, কারণ জামাত দ্বিতীয় বৃহত্তর দল ছিল, ওই সময় যদি স্বাক্ষর না করতো তাহলে জুলাই সনদের স্বাক্ষর এটা হতোই না, আয়োজনটা হতো না। বিএনপির পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে অনুরোধে পরবর্তীতে জামাত সেটাতে স্বাক্ষর করেছে, কিছু শর্ত দিয়েছে, বলেছে যে এই যে অর্ডার, যেমন ইনডেমনিটি অর্ডার করা, তারপর সংস্কার আদেশ করা, সেটি করলে ওনারা বলেছেন যে ওনারা করবেন, এরপরে জামাত স্বাক্ষর করেছে। তারপরে আপনি যখন নির্বাচন কমিশন থেকে দুইটি চিঠি দেওয়া হয়েছে, একটা চিঠি হচ্ছে সংস্কার আদেশের শপথ নেওয়ার জন্য আপনার গণপরিষদের শপথ নেওয়ার, সংবিধান সংস্কারের শপথ নেওয়ার জন্য, সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য। জামাতের পক্ষ থেকে পরে যখন সকালে আসলো, দুই পক্ষই যেহেতু দুই পক্ষ মেনেই কিন্তু এতে আসে, শপথে আসে, হঠাৎ করে বিএনপি যখন শপথ নেওয়া হয়নি, জামাত কিন্তু আনুষ্ঠানিকভাবে বলে নাই আমরা শপথ দিব না, আনুষ্ঠানিকভাবে শপথ বলে নাই। এটা হয়তো পার্সোনালি কাউকে নেতৃবৃন্দকে জিজ্ঞেস করা হয়েছে, উনি হয়তো বলেছে যে আমি করব না, কিন্তু জামাতের অফিসিয়ালি কোনো ছিল না যে আমরা শপথ নিব না, এমন কোনো তথ্য দেওয়া হয়নি। পরবর্তীতে জামাতের আমি শপথ নিয়ে নিজে বলেছেন, কিন্তু ব্যাখ্যা দিয়েছেন যে আমরা অফিসিয়ালি বলিনি আমরা শপথ নিব না। এখন দেখেন গণভোটের বিষয়টা আসি। প্রথম কথা হচ্ছে আমাদের ইতিহাসের সবচেয়ে বড়, অফিসিয়ালি আসলে বলেননি, আমি সেটাই বললাম আর কি। হ্যাঁ, আর ডেপুটি স্পিকার এটা অফিসিয়ালি বলেছে যে আমরা ডেপুটি স্পিকারটা আমরা নিব যদি হচ্ছে সংস্কার এইটাই হয়, এরপরে হয়তো সিদ্ধান্ত নিবে, এটা তাদের বিষয়। কিন্তু ব্যাপারটা আসি, দেখেন আমাদের ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আমরা ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চাই না। আপনি দেখেন শেখ হাসিনার পতনের অনেক কারণ বলে, কিন্তু বেসিক মূল কারণ যেটি বলেছিল সেটি হচ্ছে যে কোর্টের ঘাড়ে বন্দুক রেখে যে রায়টা নাও। আপনি দেখেছেন এর আগে হচ্ছে আপনার যে কোটা এটা বাতিল করেছিল, পরবর্তীতে কোর্টে দেখিয়ে কোটাটাকে আবার এটাকে চালু করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আন্দোলন হয়েছে, আন্দোলন হওয়ার পরে লাস্টের দিকে কিন্তু স্পেশাল কোর্ট বসে আইটেমটে এগিয়ে নিয়ে এসে পরবর্তী যখন তার হাতছাড়া হয়ে গেছে, তখন কিন্তু তার শেখ হাসিনার হাতে আর কিছু ছিল না। পরবর্তী বাতিল করেছে, কিন্তু লাভ হয়নি, কারণ জনগণের। এখন দেখেন গণভোটটা কত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য বর্তমানে। আপনি দেখেন আজকে যে রুলটা, আজকে 2টা রিট হয়েছে গণভোটের, আজকে রুলের শুনানি হয়েছে, আজকে রুল দিয়েছে, 4টা বিষয় রুল দিয়েছে। এক হচ্ছে সংস্কার, যে সংবিধান সংস্কার এটা কেন, আদেশটা কেন অসাংবিধানিক, দ্বিতীয় রুল দিয়ে কেন অসাংবিধানিক হবে না, এটার জন্য রুল দিয়েছেন। হ্যাঁ, 2টা রিট করেছেন, 2টা রিটের একটা রুল ছিল এটা। আরেকটা হচ্ছে যে গণভোট কেন হবে না, অবৈধ হবে না, সেটা নিয়ে রুল দিয়েছেন। তারপর রুল দিয়েছেন যে গণভোটের 4টি প্রশ্ন, এই প্রশ্ন কেন অবৈধ হবে না, সেটা নিয়ে রুল দিয়েছেন। এরপরে আরেকটি রুল দিয়েছেন যে আপনার 30টা যে একমত পোষণ করেছেন, 30টা কেন অবৈধ হবে না। আপনি দেখেন এই যে বিষয়গুলো নিয়ে আজকে রুল হয়েছে, এই রুলগুলো শুনানি করেছেন, আমরা দেখেছি কোর্টে রুলগুলো শুনানি করেছেন। বিএনপির 2জন বড় নেতৃবৃন্দ ছিলেন এই রুল তাদের পক্ষে, যারা রিড করেছেন তাদের পক্ষে। একজন হচ্ছে নির্বাহী কমিটির সদস্য গাজী সজল সাহেব ছিলেন, তারপর হচ্ছে বিএনপির যে আইনজীবী যে ফোরাম আছে, সেই ফোরামের যুগ্ম মহাসচিব গাজী তহিদ সাহেব ছিলেন। ওনারা এর পক্ষে শুনানি করেছেন, রিটকারীর পক্ষে শুনানি করেছেন। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়, কারণ আপনি দেখেন এই যে 2টা, আপনি বলেন এটা একটা অসাংবিধানিক, গণভোটটা সংবিধানে নেই, কিন্তু আপনি আমাকে বলেন তো সংবিধানে গণভোট নেই, কিন্তু সংবিধানে কি আমাদের 26 সালে ইলেকশন কি আছে? সংবিধানে আছে? সেটা তো সংবিধানে নেই। আমাদের সংবিধানে নির্বাচন আছে হচ্ছে 29 সালে। তো তাহলে আপনি ইংরেজিতে একটা প্রবাদ আছে যে চেরি পিকিং, মানে যেটা আপনার সুবিধা হবে সেটা আপনি গ্রহণ করবেন, যেটা আপনার সুবিধা হবে না সেটা আপনি গ্রহণ করবেন না। এটা আমি মনে করি এটা বিএনপির জন্য ক্ষতি হবে। কেন ক্ষতি হবে আমার মনে হয়, এই জন্য আমি একটু শেষ করে দিচ্ছি, বিএনপির জন্য এই জন্য ক্ষতি হবে কারণ ওনারা যে নির্বাচিত হয়েছেন
যে এটা কিন্তু সংবিধানের আলোকে নির্বাচিত হন নাই, আমাদের সংবিধানে কিন্তু 29 সালে একটি বাতিল নির্বাচন করলে সংবিধান আরেকটি আলোকে। বাতিল হয়ে তাহলে যায়। ভবিষ্যতে আরেকটা সুযোগ হবে, আপনি দেখেন গণভোট 2টা নির্বাচন, এই সরকার অন্তর্বর্তী সরকার 2টা নির্বাচন জনগণের জনগণের ম্যান্ডেট নিয়ে আমি 2টা সেটা নির্বাচন নিয়ে- করেছেন। জি, একটা আমি নির্বাচন সেটা হচ্ছে গণভোট আর একটা জাতীয় নির্বাচন। গণভোটটা হচ্ছে জাতীয় নির্বাচন হচ্ছে কে দেশ চালাবে, আর গণভোটটা হচ্ছে দেশটা কিভাবে চলবে। তাহলে আপনি 50% ভোট পেয়ে আপনি দেশ চালাচ্ছেন, কিন্তু 59% যারা ভোট দিয়েছে তারা দেশ কিভাবে চলবে সেটাকে আপনি অবজ্ঞা করছেন। তাহলে আলটিমেটলি মোশাররফ আহমেদ ঠাকুর। ভবিষ্যতে বিএনপি নিয়ে প্রশ্ন আসবে, বিএনপি যে সরকার গঠন করেছে এই সরকার সেটি নিয়ে- অবৈধ হবে, সেটি নিয়ে। এবং কি পরবর্তীতে এটা নিয়ে বড় একটা প্রশ্ন তুলে যাবেন। বিএনপি নিজের কবরটা আমার কাছে কেন জি, যেন আমি- মনে হচ্ছে জি। নিজে খুঁড়ছে এটার জন্য। জি, মোশাররফ